সরকার কি পারবে তাদের দেশে আনতে? এখানে আমি কৃতিত্ব দিলে আপনি তো বলবেন যে চর্বিতে চর্বণ হয়ে গেল, নিজেকে নিজে কৃতিত্ব দিচ্ছেন। আমি যেটা মনে করি যে এটা একটা অপরচুনিটি সরকারের জন্য দু ক্ষেত্রে, যে একটা হচ্ছে কি বিচার নিশ্চিত করার জন্য, তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যারা ধরা পড়েছে তাদেরকে দেশে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে কিনা এটা যদি আমাকে বলেন তাহলে আমি এটা বলতে চাই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফরাদি হাফিজ। পরিচয় করে দিই, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা রয়েছেন স্টুডিওতে, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, তিনি অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপি দলীয় সাবেক এমপি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন নুসরাত তাবাসসুম, তিনি মুখ্য সংগঠক জাতীয় নারী শক্তি। আমরা আলোচনা এগিয়ে নেই, তারপরে যুক্ত হলে তার কাছেও প্রশ্ন থাকবে। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করি। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি, আপনি হয়তো খবর রেখেছেন যে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সরকার কি পারবে তাদের দেশে আনতে? আপনি আইনের মানুষ, একই সাথে তাদের দেশে ফেরত আনার আগ পর্যন্ত এই গ্রেফতারে বিএনপি সরকারকে কোনো কৃতিত্ব দেওয়া যাবে কিনা? এখানে হয়েছে কি, কৃতিত্ব তো জনগণ দেবে, সাধারণ মানুষ দেবে, হাদির পরিবার দেবে। এখানে আমি কৃতিত্ব দিলে আপনি তো বলবেন যে চর্বিতে চর্বণ হয়ে গেল, নিজেকে নিজে কৃতিত্ব দিচ্ছেন। এটা মানুষের বিবেচনার উপর ছেড়ে দিলাম প্রথমত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ওয়াজেদ সাহেব উনি হচ্ছে বন্দি বিনিময় চুক্তি করে গেছেন ভারতের সাথে বাংলাদেশের। তবে কিছু অফিসিয়াল এবং আইন পয়েন্ট তো আছেই, কারণ উইদাউট পাসপোর্ট সে বর্ডার ক্রস করছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত ভারত সরকার যদি মনে করে তাহলে এইটা বন্দি বিনিময় চুক্তি সে যে একটা এত বড় ঘটনা ঘটাই, সেটা তো সারা বিশ্বব্যাপী জানে। সেখানে আনাটা কিছুদিন সময় তো অবশ্যই লাগবে। এটা সরকারের উপরে একটা চাপ, এটা যেহেতু নির্বাচনকালীন, নির্বাচন ঘোষণার মানে নির্বাচনের তফসিল ঘোষণার ওই সময়টাতে এটা ঘটেছে, সুতরাং এইটা পরবর্তী নির্বাচিত সরকার এখন বিএনপির উপরও এক ধরনের একটা এই বিচারের চাপ আছে। আপনার কি মানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার বা তাদেরকে এক ধরনের তাড়না দেয়া, ভারত সরকারকে কোনো মেসেজ দেয়া সেটা তো ধরেন আজকে তো ধরলো, আজকে যেহেতু ধরা পড়েছে, অতএব সরকার তো বদ্ধপরিকর যে হাদি হত্যার বিচার সে খুব স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে উপযুক্ত বিচার করার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। কারণ আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে দেখেছেন যে উনি প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে হাদির কোর্টটা পর্যন্ত, জিয়ারত পর্যন্ত করতে গেছে। তো এইখানে আমাদের আন্তরিকতা, সরকারের সহানুভূতি এবং প্রচেষ্টার কোনো অভাব বিন্দুমাত্র থাকবে বলে আমি মনে করি না। আচ্ছা, ডক্টর আসিফ শাহান, যদি এই বিষয়টা নিয়ে আপনাকেও জিজ্ঞেস করি যে এই হাতি হত্যাকাণ্ডের এই বিচারে সরকারের উপরে এক ধরনের চাপ আছে, যে কোনো ধরনের, সেটা মনস্তাত্ত্বিক বলেন, মানুষের এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা থেকে বলেন, মামলার প্রধান আসামি গ্রেফতারের বিচারের পথ কি কিছুটা সুগম হলো? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এটার ব্যাপারে এক ধরনের প্রেশারটা সরকারের উপরে ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আমরা প্রেশারটা দেখেছি, এবং যেহেতু হচ্ছে এই সরকার তার ন্যাচারাল সাকসেসর, তো তার উপরে সেই প্রেশারটা আসবে। আমি যেটা মনে করি যে এটা একটা অপরচুনিটি সরকারের জন্য দু ক্ষেত্রে, যে একটা হচ্ছে কি বিচার নিশ্চিত করার জন্য, তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যারা ধরা পড়েছে তাদেরকে দেশে নিয়ে আসতে হবে। সো এবং আমরা জানি যে বিভিন্ন সময়ই বিএনপির উপরে দোষ চাপানো হয়েছে, যা বলা হয়েছে বিএনপি আসলে চায় কি না। সো এই ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি, এবং ডেফিনেটলি পুরো জিনিসটা বিএনপির উপর ডিপেন্ড করবে না, কিন্তু বিএনপি যতখানি ভিজিবলি ভারতের উপরে প্রেশার দিতে পারবে। আপা যে কথাটা বললেন যে একটা চুক্তি আছে, সেই চুক্তির উপরে বেস করে এইটাকে যত বেশি ক্ল্যারিফাই করতে পারবে এবং যত বেশি ভারতের কাছে তার দাবি এবং একই সাথে হচ্ছে এটা যদি বাস্তবায়িত হয়, সেটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে জনগণের কাছে খুব স্বচ্ছভাবে যদি হচ্ছে গিয়ে আমরা একটা ইন্ডিকেশন দেখতে পাই, তাহলে অফকোর্স বিএনপির জন্য এটা একটা অপরচুনিটি, তার বিরুদ্ধে যা যা বলা আছে সেটার বিরুদ্ধে একটা খুব পরিষ্কার অবস্থান জানানোর, এবং একই সাথেও
তাদের যে প্রতিশ্রুতি ছিল এবং তাদের যে মানে তাদের যে নির্বাচনের আগেও তাদের যে বক্তব্য ছিল সেটা বাস্তবায়ন করবার জন্য একটা খুব চমৎকার সুযোগ আমার মনে আচ্ছা হয়। আচ্ছা, পরিষ্কার। আমরা পাপি আপা আপনাকে এটা জিজ্ঞেস করি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের এক রকমের অভিযোগ ধরেন অনেকেই করছেন বিএনপির বিরুদ্ধে। গতকালকে 7ই মার্চ গেল, আপনি বিভিন্ন রকমের কর্মসূচি দেখেছেন এবং কালকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে একটা ঘটনা ঘটলো। সেখানে ধরেন আওয়ামী লীগের সমর্থক তারা মাইক নিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ তারা প্রচার করার চেষ্টা করে এবং এক পর্যায়ে একটা মবের সৃষ্টি হয় এবং তারা ধরে তাকে ইসে দিয়ে আসে, থানায় সোপর্দ করে আসে। এখন 7ই মার্চ কি বাংলাদেশে এরকম করে নিষিদ্ধ হয়ে গেল? বা এই যে মবটা, এখন নতুন সরকার আসছে, আগে তো ধরেন অন্তর্বর্তী সরকারের উপর দিয়ে এক ধরনের চাপায় দেয়া যেত। এখন এই বিষয়টাকে, এই ঘটনাটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ, 2 নম্বর বিষয় হচ্ছে যে 7ই মার্চকে কেন্দ্র করে যেই কর্মসূচিগুলো এর আগে হতো, ধরেন আগে বিএনপিও পাওয়ারে ছিল, সেই সময় কিন্তু 7ই মার্চের ভাষণ বাজানো হতো, কিন্তু সেই জায়গাটায় নতুন করে এক রকমের পরিস্থিতি আমরা দেখলাম। দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, ঐতিহাসিকভাবে আপনি 7ই মার্চের ভাষণ তো আপনি অস্বীকার করতে পারবেন না। জি। করতে গেলে তো আপনার ইতিহাস বিকৃত হবে। আবার ঐতিহাসিকভাবে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এটাও অস্বীকার করতে পারেনি, চেষ্টা করেছে, কিন্তু এটা তো মানুষ তো মানেনি। তো স্বাভাবিক কারণেই ঐতিহাসিক যে কোনো সত্যকে নিয়ে এটা বিতর্ক করার কোনো সুযোগ থাকে না। এখন আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন, এর সাথে যদি একটু যুক্ত করেন যে মব কালচার যেটা অন্তর্বর্তী সরকার করতো, সেটা এটা আমি এখন থার্ড স্টেজে বলতেছি। আচ্ছা। মবেরটা আমি থার্ড স্টেজে বলছি। এখন আওয়ামী লীগ পুনর্বাসনের যে ব্যাপারটা, সেটা যেটা আপনি বললেন, দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আর্টিকেল 36 সংবিধানের 37, 38, 39 মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, লেখনের স্বাধীনতা, এগুলোকে আমি পুলিশ দিয়ে এখন নিয়ন্ত্রণ করে বেড়াবো? এটা তো শুধু পুলিশের এইটাই নিয়ন্ত্রণ করার, কে আওয়ামী লীগ কোথায় মিছিল করলো আর কোথায় কি করলো, এটা শুধু নিয়ন্ত্রণ করে বেড়ানোটা তো পুলিশের কাজ না। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার আপনি লক্ষ্য করেন যে আজকে যারা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বিএনপি করছে, বিএনপি সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? বিএনপি যখন ক্ষমতায় যায় একটা জঘন্যতম সংগঠনকে বিরোধী দল হিসেবে এ যাবৎকালে পেয়ে এসছে। আর বিএনপি সেই যখন বিরোধী দল হয় তখন জঘন্যতম একটা সরকারি দল তারা পায়। আর এবার যেটা জঘন্যের উপর যদি কোনো জঘন্য থাকে, সেই রকম একটা বিরোধী দল বিএনপির ভাগ্যে জুটে গেছে। এখানে যারা, এবং এই দলটির সাথে ওই দলটির, পলাতক দলটির পার্থক্য কোনো কিছু আছে বলে, ভাষা বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কোনো কিছু কিন্তু আমি মিল খুঁজে পাই, অমিল আমি কোথাও দেখিনি, পার্থক্য আমি কোথাও দেখিনি। যেমন দেখেন, হাসিনা বলতো এই তোমাদের নেতাকে, মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে জামাত ইসলাম বলছে এই তোমাদের প্রধানমন্ত্রী কে হবে, তোমাদের নেতাকে। তারপরে ধরেন হাসিনা যে কথাগুলো বলতো যে বাবার আদলে খালেদা জিয়ার রাজনীতি এখন আর নাই, জামাত ইসলামও দেখবেন এবার নির্বাচনে যে না এই বিএনপি তো সেই বিএনপি না, জিয়া রহমান খালেদা যে বিএনপি না, সেম টু সেম কণ্ঠস্বর জামাত এবং পলাতক আওয়ামী লীগের। এখন পলাতক আওয়ামী লীগের ভোট নিতে খুব মজা লাগে। ভোটের ব্যাপারে তাদের পার্টি অফিসে তালা দিয়ে যে তোমার সেন্টারে যদি ফার্স্ট না হওয়া পর্যন্ত তোমার যা ফার্নিচার সব আমার ঘরে থাকবে, ফার্স্ট হবা দেন হচ্ছে আমি দেখবো যে ফার্স্ট হয়েছে জামাত ইসলাম, দেন আমি তোমার ফার্নিচারগুলো তোমাকে ফেরত দেবো। আমার চাঁপাইনবাবগঞ্জ ওয়ার্ডের ঝিলিম ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ একই ঘটনা কিন্তু ঘটেছে, এবং আওয়ামী লীগের 88,000 ভোটের 8টা ভোটে এদিকে দিক যায়নি, সমস্ত জামাতের পাল্লায় উঠছে। বিএনপি পায় নাই, না, বিএনপি চেষ্টা করে নাই, বিএনপির চেষ্টা করার কিছু নাই। তার কারণ আওয়ামী লীগের যে এমপি ছিল সে যেমন জাতশত্রু ছিল বিএনপির, এবং ব্যক্তিগতভাবে আমাদের জাতশত্রু ছিল, আমাদের বাড়িতে বোমা হামলা থেকে সবকিছু করছে। সেটা এমপি জাতশত্রু ছিল, আওয়ামী লীগের ভোটাররা আর তার শত্রু আওয়ামী ছিল লীগের না। যে সংগঠন দুজন নিয়ন্ত্রণ করবে, আর যে পৌরসভার মেয়র সে হচ্ছে জামাত, এও জামাত ও জামাত, এদের সাথে জামাতের সখ্যতাটা খুব বেশি, কারণ এদের অতীত ইতিহাস হচ্ছে জামাত। তো অতীত ইতিহাস যদি জামাত হয়ে থাকে আর আওয়ামী লীগে যদি বর্ণচড়া হিসেবে অনুপ্রবেশ করে, তো স্বাভাবিক কারণে ওদের লাইনে 2 লাইনের যে লোক সবগুলা মিলে তারা তো বিনিময় মোটা অঙ্কের টাকা পয়সা লেনদেন হয়েছে তারা সমস্তগুলি দাঁড়িপাল্লার বাক্সে কিন্তু ভোটগুলি দিয়ে দিল। কারণ ভোট তো একদিনে জাম্প করে ওঠে না, একটা রেশিও তো আছে। আপনি বাংলাদেশে 81 সাল থেকে শুরু মানে করে আওয়ামী লীগের সব ভোট দাঁড়িপাল্লা পেয়েছে, চাঁপাইনগর শহরে পেয়েছে, চাঁপাইনগর সদর আসন না, জেলার 3টা আসন এখানে পেয়েছে। এখন আপনি যেটা বললেন যে পুনর্বাসন, এখানে আওয়ামী লীগের ভোট নিলে
তখন আমি অবৈধ হলাম না। কিন্তু বিচার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে এটা হতেই হবে। স্বচ্ছতার সাথে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে, যাতে অদূর ভবিষ্যতে এইরকম স্বৈরাচার কেউ হতে না পারে। এটা আমার ব্যক্তিগত যেমন অভিমত, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু একই অভিমত। তো তাহলে এই অভিমতের ক্ষেত্রে কোনো পার্থক্য কিছু থাকলো না। আর তৃতীয়, আপনি যে প্রসঙ্গটা বললেন মব কালচার, এই মব কালচারটা বাংলাদেশে শুরুই তো করলো জামাত ইসলাম। এবং জামাত ইসলাম বিভিন্ন প্ল্যাটফর্মে, কোনটা ইনকলাব মঞ্চ, কোনটা তৌহিদি জনতা, কোনটা হচ্ছে ডাকসু, কোনটা ছাত্র প্রতিনিধি, কোনটা আম্বার, কোনটা জামাত ইসলাম, এই বিভিন্নভাবে আম্বার আবার কারা? আম্বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও আচ্ছা, ঐতিহাসিক আচ্ছা। জিএস যিনি, ঐতিহাসিক জিএস যিনি, উনি। তো এইভাবে তো কালচারটা তারা শুরু করলো, করে কন্টিনিউয়াসলি তারা একটার পর একটা করলো। এখন বর্তমান সরকার যেহেতু এটা নিয়ে ব্যাপক কঠোর অবস্থানে আছে, স্বাভাবিক কারণে তারা 2-4টা ছুটছাট করার চেষ্টা তো করছেই, এবং সেগুলো প্রতিহত হচ্ছে। আচ্ছা, আর রাষ্ট্রের কাছে শুনে, রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে, রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে, এবং প্রত্যেকের কাজের জবাবদিহি প্রত্যেকের জনগণের কাছে করার মন মানসিকতা পোষণ করলে এই মব কালচারই বলেন আর একজন আরেকজনের পিছনে অহেতুক লেগে বেড়ানো বিরোধী দলের কাজ না। কিন্তু বিএনপি কোনো জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ তারা দিচ্ছে না, মানে আমি আমার চোখে এখন কি বিভিন্ন জায়গায় ভোটের যে মেরুকরণটা, যেমন আপনি গ্রেটার রংপুর বিভাগ দেখেন, রংপুরের ভিতরে রংপুর আর কুড়িগ্রাম এবং নীলফামারী, এইখানে বিএনপি 3rd, জামাত 4th, আর 1st, 2nd হয় হচ্ছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। এখন যে 4th সে হলো 1st, যে 4th সে 1st। তার মানে কি, জাতীয় পার্টির ভোট আওয়ামী লীগের ভোট পুরো 4th গেল, ভোটের রেশিও যেটা 4th গেল। এখন এই 4th গেলটা কেন? এখন জামাতকে বিরোধী দল একটা ভালো মন্তব্য, একটু সম্মানজনক পরিস্থিতিতে করানোর ব্যাপারে ইউনূস সরকারের ভিতরে তো যথেষ্ট প্রচেষ্টাও ছিল, এবং তাদের যে সেট আপগুলা, ডিসি থেকে, এসপি থেকে, ডিআইজি থেকে, তারপরে হচ্ছে আপনার নির্বাচনী কর্মকর্তা, ডাক্তার, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে টোটাল সেট আপ কিন্তু তাদের 80 থেকে 100টা সিটে ছিল। এখন জান্নাতের টিকিট শর্ট হয়ে যাওয়ার কারণে সব জায়গায় বেচতে পারেনি। তারা তো উল্টো অভিযোগ করে বিএনপি, তারা উল্টা অভিযোগ যতই করুক, ভোটের রেশিওটা শুধু দেখতে হবে, কারণ পরিসংখ্যানটা তো দেখতে হবে। ভোটের পরিসংখ্যান, আমি যদি 18 সালে 72,000 ভোট কি 60,000 ভোট পেয়ে থাকি, আর হঠাৎ করে আমি যদি 2 লাখ ভোট পেয়ে যাই, এটা তো আকাশ থেকে আসেনি। আর এমন কোনো জনপ্রিয় ব্যক্তিও না যে আকাশ থেকে একবার উলিয়া উলিয়া নেবে এসে কিছু ফজিলত ডাইরেক্ট মৃত মানুষকে বেহেশতের আনন্দ দিয়ে দিছে, এবং অর্ধমৃতদেরকে আপনার অলৌকিকভাবে। তার মানে তারা এতগুলো সিট পেল কিভাবে? এগুলো কি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে? এগুলা আমি আমার চাঁপাইনবাবগঞ্জের টুক বলতে পারবো ভাই, বাইরেরটা আমি বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে যেটা দেখছি, প্রত্যক্ষদর্শী যেটা, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একবারে পরিকল্পিত নির্বাচন জামাত ইসলামের সপক্ষে করার জন্য 1.5 বছর যাবত, ধরেন একটা ডিসি নিছে, তাকে দিয়ে তারা 70% কাজ করেছে। পরে 15 দিন আগে একটা জেলা প্রশাসক পাঠালো, তাদের নয়া দিগন্ত তার এগেনস্টে নিউজ করলো, রাত 3টার সময় তাকে প্রত্যাহার করছে, আর রাত 3টার সময় আরেকটা শিবির ডিসি পাঠাচ্ছে ওখানে, আর একটা শিবির ডিসি পাঠাচ্ছে। এই যে সমস্ত তুগলুকি কারবারগুলি আপনি দেখেন, যদি 20টা ডাক্তার থাকে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে, 20 জনই যে দাঁড়িপাল্লার ভোট চাচ্ছে, 20 জন ডাক্তাররা সরকারি কর্মচারী আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। তারপরে ধরেন আপনার জামাত নেতার বাসার প্রিজাইডিং ভুরিভোজ করছে, সেই ছবি পর্যন্ত ধরেন ভাইরাল। তখন বাধ্য হয়ে, ছবি যখন ভাইরাল হয়েছে তখন পুলিশ যে ধরতে বাধ্য হয়েছে। তারপরে আপনার এরকম তুগলকি ইসলামিক ফাউন্ডেশনের ডিডি সমস্ত ইমাম সাহেবদেরকে বাধ্যতামূলকভাবে খুতবা দিতে হবে দাঁড়িপাল্লার ভোটের প্রসঙ্গটা। এখন বাংলাদেশের মানুষ, ওইটা আমাদের সীমান্ত নিকটবর্তী এক। দ্বিতীয়ত আপনি খুব ভালো করে দেখবেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিন্তু একটু ঘরমুখী বেশি, আপনি অনেক কিছুতে পাবেন না রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ছাড়া, আর উচ্চশিক্ষিত যারা তারা তো আছেই। এই যে নিম্নবিত্ত মানুষ এবং মধ্যবিত্ত মানুষ, এদের উপর ভোটের স্বাধীনতাটা হরণ করা হয়েছে বিভিন্ন টেকনোলজি অ্যাপ্লাই করে। প্রথমত ধর্ম, দ্বিতীয়ত বেহেশত, তৃতীয়ত হচ্ছে ওদেরকে একবার দেখলে আমাদের আর একবার দেখেন, তৃতীয়ত আমাদের ট্যাগ লাগানো চাঁদাবাজ থেকে, সন্ত্রাস থেকে, এটা সেটা। তারপরে যেটা করছে যে ভোটার লিস্ট আমাদেরকে যেটা দিছে, ধরেন আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল হচ্ছে 89, পুলিং প্রিজাইডিং এর কাছে যেই আছে ভোটার লিস্ট, সেখানে 89 আমার নামই নাই। এরকম শত শত ভোটার ধরেন। তারপর এই কাণ্ড শুধুমাত্র চাপাইতে ঘটেছে? আমি যেটা দেখেছি আমি সেটা বলবো, যেটা চোখে আমি দেখিনি সেটা আমি বলতে পারবো না। আমাদের আরেকজন আলোচক তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, নুসরাত তাবাসসুম।
মুখ্য সংগঠক জাতীয় নারী শক্তি। আপনাকে অভিনন্দন। নতুন নতুন সংগঠন আপনারা আত্মপ্রকাশ করেছেন এবং একই সাথে আপনাদের তিনজনকেই আজকে নারী দিবসের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। কালার বোধহয় নারীদের কালার হচ্ছে কিছুটা পার্পল, কালশিটের রং বেগুনি, সেজন্য নারী দিবসের রং বেগুনি। আচ্ছা আচ্ছা, অভিনন্দন। আলোচনা শুনছিলেন, ওই আলোচনার রেশ ধরেই বলি যে একটা আলোচনা আছে যে নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলে অনেকের অভিযোগ। সেই ক্ষেত্রে আপনাদেরও কোনো অভিযোগ এরকম আপনার কিছু আছে কিনা? ধন্যবাদ। আজকে নারী দিবস। আমরা জুলাইয়ের পর 1.5 বছর পার হয়ে গিয়েছে, আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন দেখেছি। তারপরের নির্বাচন যে মাসে হয়েছে ফেব্রুয়ারি, সেই মাস থেকে আজকে 8 তারিখ পর্যন্ত 50টির ওপরে নারী সহিংসতার ঘটনা ঘটেছে এবং শেষ 15 দিনের ঘটনায় প্রায় 23টার ওপরে। আচ্ছা, গত 15 দিনের মধ্যে। তো সেখান থেকে আসলে নারী দিবস বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অবস্থান এবং সেখান থেকে আসলে আওয়ামী পুনর্বাসনের, আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছি তার একটা কারণ এটাও ছিল যে নারী সহিংসতার আওয়ামী লীগের একটা বড় অস্ত্র ছিল। আসলে কতটা আশা আকাঙ্ক্ষার পরিস্ফুটন হলো তার একটা ছোট্ট সংখ্যা আমি জানালাম। সেখান থেকে আসলে খুব তো খুশি হওয়ার মতো উপায় নেই। তবে তারপরেও আমি আমার বক্তব্য আজকে শুরু করতে চাই জুলাইয়ের 11 জন নারী শহীদদের উদ্দেশ্যে সম্মান জানিয়ে, একই সাথে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যতজন নারী সহিংসতার কারণে প্রাণ হারিয়েছেন, মান হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়ে জি, আমি আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ, আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে কিনা এটা যদি আমাকে বলেন তাহলে আমি এটা বলতে চাই আগে একটু তৃণমূল বলতে রাজধানী বা যে বড় যে আমাদের শহরগুলো রয়েছে এই শহরগুলোর বাইরের বাস্তবতার, এই শহরগুলোর বাস্তবতা আলাদা। শহরগুলোর বাইরে যেমন মনে করেন যে কোনো জেলা শহর বা উপজেলা বা পৌরসভাতে যেটা হয় এর একটা ভাগাভাগিকরণ চলতে থাকে সবসময়, যে 5 বছরও একটু দেখা যাচ্ছে যে এই চাচা না হয় আওয়ামী লীগের এমপির সাথে বিএনপির সাবেক এমপির একটা আত্মীয়তার বন্ধন রয়েছে, জামাতের যিনি আছে তার প্রতিষ্ঠানে অনেকের ইনভেস্টমেন্ট আছে। তো যেহেতু ছোট জায়গা ওখানকার হিসাব নিকাশটা একটু অন্যরকম থাকে। তো আমি তো দেখছি আওয়ামী পুনর্বাসন, আওয়ামী আশ্রয় দান করণ এগুলা তো ঠিক 5ই আগস্ট থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, কারা করছে? প্রত্যেক ক্ষমতাসীনরা না বলে আই বেটার সেড ক্ষমতাশীলরা, যে এলাকায় যারা ক্ষমতাশীল আচ্ছা, সেই এলাকায় তারা করছে। আচ্ছা, না এর সাথে যদি যুক্ত করেন যে গতকাল 7ই মার্চ ছিল, 7ই মার্চে এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। সেখানে শেখ মুজিবুরের ভাষণ বিভিন্ন জায়গায় চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা ঘটনা দেখছেন হয়তো, যে সেখানে একটা মবের শিকার হলো 3 জন। সেই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখেন? আমরা কিভাবে দেখি না আমি কিভাবে দেখি? হ্যাঁ, আপনি কিভাবে দেখেন? দেখুন, আমার কাছে মনে হয় 7ই মার্চের শেখ মুজিবের বিক্ষোভের ডাক, আই হ্যাভ টু রিপিট, বিক্ষোভের ডাক। আচ্ছা, স্বাধীনতার ডাক না? না, সেটা না, 26শে মার্চ মানে ইতিহাস তো তাই বলে। এবং তো এই বিক্ষোভের ডাক এটা আর পুরো 71-এর 9 মাস জুড়ে যে অনেকগুলো ঘটনা, এই অনেকগুলো ঘটনার একটা ঘটনা। ঠিক যেমন তার আগের কিছু ঘটনা আছে, 6 দফা, 69, 70-এর নির্বাচন কিংবা 62-র আন্দোলন, ছাত্রদের 11 দফা, অনেকগুলো ঘটনার মতোই একটি ঘটনা 7ই মার্চের বিক্ষোভের ডাক শেখ মুজিবের পক্ষ থেকে। এটা নিয়ে সেলিব্রেটের যেমন মানে সেলিব্রেট খুব মানে আমরা তাহলে আর বাকি ঘটনাগুলো কেন এইভাবে সেলিব্রেট করছি না? আমি বাংলাদেশের কোথাও তেমন দেখিনি যে ভাসানী সাহেবের কিংবা ফজলুল হক সাহেবের কোনো ভাষণ এরকম সেলিব্রেট করা হচ্ছে। আমি আসলে কিন্তু তার সেই ডাক, যেটাকে আপনি বিক্ষোভ বলছেন, সেই ডাক কি বাংলাদেশের মানুষকে একত্রিত করে না? যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে কোনো অবদান? 10 লক্ষ মানুষ, আমি পড়ে এসেছি এতদিন যে 10 লক্ষ উপস্থিত ছিল সোহরাওয়ার্দীতে, কিন্তু যুদ্ধ কি 10 লক্ষর বেশি করেনি? মানে আমি জানি না, আমাদেরকে এখন বলা হয় তাহলে তো সেই হিসাবে না, সবাই আপনারা তাহলে যারা এটা বলে যে শেখ মুজিবের একার ডাকে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল যুদ্ধ করতে, তারা তো এখন এটাও বলে যে আন্দোলনকারীদের ডাকে মানুষ নামেনি।
মানে আমি একদমই এই কম্পেয়ারটাতে যেতে চাই না, এবং আমি খুব অপছন্দ করি এই কম্পেয়ারটা যেখানে যেখানে হয়েছে, এবং আমি একটা কুযুক্তি হিসেবে এটা এখানে দিলাম। আসলে কথাটা হচ্ছে সময়ের প্রয়োজনে মানুষ নিজের তাগিদে নিজেরা নামে। আমাদের এই আন্দোলনে বস্তিতে গুলি করে ছাত্র মারতে দেখে বা বস্তির রিক্সাওয়ালাদের মারতে দেখে যেমন পরের দিন আরও মানুষ নেমে এসেছে, আমি এখন তো ইন্টারনেটের যুগ, মানুষের হাতে হাতে যোগাযোগ ব্যবস্থা এত ভালো। 71-এ আমি 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 মনে করি যে মানুষ আসলে পাশের গ্রামে গুলি চলতে দেখে, পাশের গ্রামে আগুন লাগতে দেখে অনেক বেশি নেমেছে ওই একটি বেতারের ভাষণের চাইতে। আমি কোনোভাবেই ক্ষুণ্ণ করছি না, আমি সম্মান ক্ষুণ্ণ করতে চাই না। এবং একটা গুরুত্বপূর্ণ ঘটনা, খুব গুরুত্বপূর্ণ বলে আমি আসলে মনে করি না, আমি জানি না এটার পর এই ক্লিপ ভাইরাল হলে আমাকে নিয়ে কী কী বলা হবে, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ভাষণ চালানোর জন্য মব শব্দটা আমি ব্যবহার করতে চাই না, এই যে একটা উত্তাল অবস্থা তৈরি হলো, ক্ষোভ প্রকাশ করলো অনেকে, শুনছি কিছু হাতাহাতিও নাকি হয়ে গেছে, একটু থানা পুলিশও হয়ে গেছে। আমি আসলে মনে করি এগুলো ভীষণ অপ্রয়োজনীয় ছিল। কি দরকার ছিল? যতক্ষণ না এই এটা বাঁচতে দেওয়া উচিত ছিল নাকি? না, আমার কাছে মনে হয় যে আওয়ামী পুনর্বাসন, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই ধরনের ছোট ছোট বক্তব্য আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, নিষ্ক্রিয়, এবং এর সাথে সাথে সর্বদলীয় ঐক্যমতে পৌঁছানো উচিত, যে আমরা ধীরে ধীরে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে আওয়ামীকরণ প্রজেক্ট যেটা ছিল, এটাকে ধীরে ধীরে নিউট্রালাইজ করার দিকে একটা সর্বদলীয় প্রজেক্ট হাতে নিয়ে আমাদের আগানো উচিত। প্রত্যেকটা দলের পক্ষ থেকে এই জিনিসটা থাকা উচিত যে মুক্তিযুদ্ধ তো জনসাধারণের, পুরো বাংলাদেশের সকল মানুষের এখানে অংশীদারিত্ব আছে, এটা আওয়ামী লীগের একার প্রজেক্ট না। সেখান থেকে এই জিনিস, কিন্তু এগুলোকে আমরা কাজে লাগিয়ে দেখি। 7ই মার্চ যেন শুধুমাত্র 7ই মার্চের কারণে মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের, 26শে মার্চের কারণে মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের না, ব্যাপারটা এরকম না। আমরা অধিকাংশ নেতাদের ওই সময় বাংলাদেশে তারা ছিলও না। তো আমরা এই জিনিসটা, এই বয়ানটা ভাঙতে দেওয়া উচিত, এবং সেখানে এই ধরনের রিপারকেশন আমি মানি যে যেহেতু এর আগে 32-এ কিংবা অন্য জায়গাতে আমরা দেখেছি যে এই দিবসগুলোকে উপজীব্য করে আওয়ামী লীগকে রিলেভেন্ট করে, এবং আপনি যখন একটা কাজ করছেন এবং সেই কাজটাকে যখন আওয়ামী লীগের পেজ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিব্রেট করা হচ্ছে, আপনার উদ্দেশ্য যেটাই হোক না কেন, এখানে উপস্থিত সিদ্ধান্তকে আমি একটু প্রশ্ন তুলতে চাই। আমি ধরে নিচ্ছি আপনার ইন্টেনশন ভালো, কিন্তু আপনার কার্যকলাপ যদি দেশ বিরোধীদের দ্বারা ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমি মনে করব যে আপনার একটু ভাবা উচিত আপনি কাজটা ঠিক এভাবেই করতে চান নাকি অন্য কোনোভাবে। আমি বিশ্বাস করি যে 7ই মার্চে কালকে যারা এই কাজগুলো করেছে তাদের অনেককেই আমরা এর পূর্বে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে দেখেছি। তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আমি ধরে নিচ্ছি, আমি বিশ্বাস করছি তাদের ইন্টেনশনের মধ্যে খারাপ কিছু ছিল না, কিন্তু তাদের কার্যকলাপ যদি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করে, তাহলে এটা একটা রিভিউ দেওয়া উচিত। তাদের নিজেদের মধ্যে নিজেদের বসে একটা বিশ্লেষণ করা উচিত যে আমাদের কার্যকলাপ আসলে কার ফেভারে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই একটা পক্ষকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু সেই পক্ষ যেহেতু কোনো না কোনো জায়গাতে আপনার সহযোদ্ধা ছিল, যার বিরুদ্ধে সহযোদ্ধা ছিল, আপনি মিত্রর প্রতি সাময়িক ক্ষোভ থেকে শত্রুর উপকার হয় এরকম কোনো কাজ আপনি করতে পারেন না। এটা যুদ্ধক্ষেত্রের যুদ্ধ আইনের বিপরীতে যায়। তো সেখান থেকে আমি এই জিনিসটাকে আসলে এরকম ভাবে না হলেই ভালো হতো। আচ্ছা, এরকম রিপারকেশন আমরা আশা করি না। আচ্ছা, ডক্টর আসিফ শাহান, যদি এই বিষয়টা নিয়ে আপনার কাছেও একই প্রশ্ন থাকে, যে বিভিন্ন জায়গায় কার্যালয় খোলার ঘটনা আমরা দেখছি, তারপরে বিএনপি শিথিল অবস্থানের কারণেই কি এই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে বলে আপনার মনে হয়? এবং একই সাথে গতকালকের ঘটনাও যদি আপনি আপনার আলোচনায় নিয়ে আসেন। ধন্যবাদ। আমি শুনছিলাম আমাদের এক একটা ঘটনা বা মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে দ্বিমত থাকতে পারে, আমি সেই দ্বিমতের প্রতি শ্রদ্ধা রেখেই এসে কথাগুলো বলছি। আমি এই বক্তব্যের সাথে একমত যে মুক্তিযুদ্ধের একটা আওয়ামীকরণের করার চেষ্টা হয়েছিল, এবং অবশ্যই মুক্তিযুদ্ধ সাধারণ মানুষের অংশগ্রহণ, সাধারণ মানুষের যে ভূমিকা, সেটাকে অ্যাকনলেজ করা এবং সেটাকে এস্টাবলিশ করার একটা গুরুত্ব আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একই সাথে আমাদের এইটাও মনে রাখতে হবে যে আমরা যখন এই আওয়ামীকরণের কথা বলছি, তখন একই সাথেও যে মুক্তিযুদ্ধের সময় যাদের বা যা ভূমিকা ছিল, সেটাকে যেন হচ্ছে গিয়ে আমরা কমপ্লিটলি ইগনোর না করি এবং সে ধরনের কোনো কিছুর দিকে যেন আমরা না যাই। কারণ অ্যাট দ্য সেম টাইম ওইটা যেমন গুরুত্বপূর্ণ, আবার একই সাথে ইতিহাসের যে নিজস্ব বক্তব্যটা আছে, সেটাকে আমরা অ্যানালাইজ করতে পারি, সেটাকে আমরা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে সেটার বিশ্লেষণ করতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা
হারিয়ে ফেলতে দিই, সেটাও আমার ধারণা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইস্যুর জন্য খুব ভালো কিছু হবে না। আওয়ামীকরণের বিপরীতে যে আওয়ামীকরণটা যেমন বিকৃত ছিল সেটা যদি আমরা ধরি, আবার হচ্ছে গিয়ে পুরোটা করতে যেয়ে যদি আমরা হচ্ছে গিয়ে গুরুত্বহীন করে ফেলি গুরুত্বপূর্ণ ঘটনাটাকে, সেটাও বিকৃতই হবে। সো ওই জায়গাটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আমার কাছে যেটা মনে হয় এখন বিকৃত এই শব্দটা তাবাসসুম নুসরাত যেটা বললেন যে একটা বিক্ষোভের ডাক ছিল, আপনি কি এই শব্দটাই বলবেন যে বিক্ষোভের ডাক ছিল? আমি সেটা মনে করি না, এখানে আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি, এবং আমরা যেটা এটা নিয়ে আমরা এসে কথা বলতেই পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে 7ই মার্চের ঘটনাবলীর আগে তো 1লা মার্চ ঘটেছে, 3রা মার্চ ঘটেছে, এবং এর মাঝখান দিয়ে তো আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি যে মুক্তিযুদ্ধ হঠাৎ করেই তো হয়ে যায়নি। যে কথাটা উনিও বললেন যে এর মাঝখানে 62 আছে, এর মাঝখানে 6 দফা আছে, এর মাঝখানে 69-এর গণ অভ্যুত্থান আছে, এর মধ্যে 70-এর নির্বাচন আছে, এবং এর পরবর্তীতে এই ঘটনাগুলো যে ঘটেছে, আমাদের তো সেই ঘটনা পরিক্রমা যেটা আছে সেটা মাথায় রেখেই আসতে হবে। এখন অফকোর্স এইটার একটা চূড়ান্ত পথে আমরা একটা নির্দিষ্ট সময়ে গিয়েছি, কিন্তু সেটার প্রেক্ষিতে 7ই মার্চের ভাষণের বা 7ই মার্চের যে গুরুত্ব, আমি সেটাকে মানে মোটেও অগুরুত্বপূর্ণ, এবং আমি এটাকে যথেষ্ট, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটার প্রেক্ষাপটটাকে মাথায় রেখে এটাকে আমাকে বিবেচনা করতে হবে। সো আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা। এখন এইখানে কয়েকটা ব্যাপার আছে যে আমরা এই ভাষণ এবং ভাষণ শোনা নিয়ে যে কয়েকটা ঘটনা দেখতে পাচ্ছি। দেখুন, এই আওয়ামী লীগ পুনর্বাসন বা আওয়ামী লীগের প্রশ্নটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এই কারণে, এবং এই ক্ষেত্রে আপনি যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় যে ম্যানিফেস্টোটা দিয়েছে সেটা যদি দেখেন, আমার যতটুকু মনে পড়ে এনসিপি, বিএনপি প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বা ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন, খুব সম্ভবত সেরকম হিলিং কমিশনের কথা হচ্ছে গিয়ে বলেছে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের বিচারের প্রশ্নে আমার তো মনে হয় না যে কোথাও কোনো দ্বিমত আছে। বাট এট দ্য সেম টাইম এইটাও আমরা ইগনোর করতে পারছি না যে আওয়ামী লীগের তো একটা সমর্থক গোষ্ঠী আছে, যারা ভোটার, যারা দেশের নাগরিক, আপনার তো তাদেরকে পলিটিক্যাল প্রসেসে আপনার ইনভলভ করতে হবে, এবং আমার ধারণা এই ব্যাপারেও প্রত্যেকটা রাজনৈতিক দলই একমত, যে কারণে আমরা এই ধরনের কমিশনগুলোর কথা হচ্ছে গিয়ে শুনছি। আমাদেরকে সেইটা মাথায় রেখে, এবং সেইটা যদি আমরা করতে চাই, আপনি যদি আওয়ামী লীগকে, যেটা বললাম যে মুক্তিযুদ্ধের ইস্যু যেটা, আপনি যদি আওয়ামী লীগকে ইরিলেভেন্ট করতে চান, তাহলে একদিকে উনি যেটা বললেন যে ওইটাও খেয়াল করা দরকার যে আপনার কোনো কার্যক্রম আবার হচ্ছে কাউকে শক্তিশালী করছে কিনা। আবার আপনি যদি মুক্তিযুদ্ধের প্রশ্নে এসে এমন কোনো অবস্থান নেন যেইটা পুরো জিনিসটাকে উল্টো দিক থেকে শক্তিশালী করবার একটা প্রয়াস থাকে, সেটাও কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের আরেকটা রাস্তা তৈরি হয়। সো আমাদের কিন্তু যে জিনিস যেটা বললাম আমি, আপনাকে পুরো জিনিসটাকে আমাদের অবজেক্টিভলি অ্যানালাইসিস করতে হবে, গুরুত্বটা এসে করতে হবে। আপনি যত বেশি একটা ঘটনাকে, একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে যত বেশি আপনি ইগনোর করার চেষ্টা করবেন, তত বেশি কিন্তু আপনি পুনর্বাসনের যে প্রশ্নটা সেটাকে আবার অন্য দিক থেকে শক্তিশালী করছেন। সো সেটাও হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর, যেমন আমি পাপিয়াপার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত না, আমি চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারটা আমি জানি না, কিন্তু অন্যান্য অনেকগুলো জায়গাতেই আমরা বেশ কিছু স্টাডি বা সার্ভে হিসেবেও আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের ভোটের একটা অংশ, একটা বেশ ভালো অংশ, যারা ভোট দিতে গিয়েছেন, ভোট দিতে যাওয়ার হারও খুব কম ছিল আওয়ামী লীগ ভোটারদের মধ্যে, সেটার একটা অংশ হচ্ছে গিয়ে বিএনপিতে গেছে। সো আমার কাছে র্যাশনাল কারণে যেটা জামাতে যায় নাই, জামাতে আমি জানি না, উনি চাঁপাইনবাবগঞ্জের কথা বললেন, আমরা যে কয়টা জায়গায় এসে দেখেছি আমার কাছে খুব সিগনিফিক্যান্ট হিসেবে মনে হয়নি সেটা। সো যদি চাঁপাইনবাবগঞ্জের যায়, যেহেতু আমি জানি না, সো এই ব্যাপারে বলছি। আমার কাছে যেটা মনে হয় যে লজিক্যাল কারণে বিএনপি, আপনি যদি ভোটের হিসাব দেখেন, বিএনপি তার কিছু ভোট তো হারিয়েছে। জামাতের ভোট যদি ঐতিহাসিকভাবে 12 থেকে 31% যায়, এই ভোটগুলো তো কোথাও না কোথাও থেকে এসেছে, এবং এই বিএনপির যে আমরা অ্যাবসলিউট মেজরিটি বা 2/3 মেজরিটি হিসেবে দেখছি, এইখানেই ভোটগুলোর একটা গুরুত্ব আছে আওয়ামী লীগের ভোটের। কারণ আপনি যদি আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসিত করেন, এই ভোটগুলো তো আবার বিএনপিতে থাকবে না, এই ভোটগুলো তো আবার চলে যাবে। তো 2030 বা 31-এর নির্বাচনে, এবং আমরা জানি যে এন্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর আছে। সো বিএনপির লজিক্যাল র্যাশনাল কারণে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে বিএনপি কতখানি করতে চাবে আমার সেটা নিয়ে সন্দেহ আছে। আমার যেটা ধারণা যে পলিটিক্যালি বিএনপি আওয়ামী লীগকে নিয়ে সেই গেমটাই খেলবে যেটা আওয়ামী লীগ হচ্ছে জামাতকে নিয়ে গত 15-16 বছর হচ্ছে গিয়ে খেলেছে। নিষিদ্ধ হবে না,
নিষিদ্ধ করার মতো একটা অবস্থা সৃষ্টি হবে, কিন্তু আবার পুরোপুরি নিষিদ্ধ হবে না, মানে একটা পার্টিকে একটা কাইন্ড অফ একটা কনফিউজ একটা অবস্থায় রাখা, যে অবস্থায় জামাত ইসলামী ছিল আপনি যদি মনে থাকে সেই সময়টায়। কারণ আমি এখনো পর্যন্ত রেশনালি আওয়ামী লীগের ভোটের যে হিসাব সেই হিসাব অনুযায়ী হচ্ছে কি এটা করতে দেখিনি। সো আমরা যে ঘটনাগুলো দেখছি, যে আপনি যেটা বললেন যে এটা খোলা, আপনি দেখবেন এই আওয়ামী লীগের অফিসগুলো খোলা হয়, আবার হচ্ছে বন্ধ করা হয়, আবার হচ্ছে অফিসগুলোতে আগুন ধরানো হচ্ছে, আবার হচ্ছে গিয়ে অফিসগুলো কমপ্লিটলি বন্ধ হচ্ছে। আমার ধরেন একটা ইঁদুর বেড়াল যে খেলা, এইটাই কাইন্ড অফ একটা পলিটিক্যাল গেম, যেটা আমরা আগামী 2-3-4 বছর ধরেই হচ্ছে গিয়ে দেখতে থাকবো। সো এই ঘটনাটাই হচ্ছে গিয়ে ঘটতে থাকবে। আচ্ছা পাপি আপা, দেশে এক রকমের দুশ্চিন্তা মানুষের মধ্যে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এবং সেখানে হরমুজ প্রণালী বন্ধ আবার খোলা দুটোই শোনা যাচ্ছে, কারো কারো জন্য খোলা এরকম বক্তব্য পাচ্ছি। মানুষ আসলে টেনশনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে ফুয়েল হচ্ছে সমস্ত কিছুর গোড়া, মূল। সেই জায়গায় মানুষের মধ্যে টেনশন, গাড়ি ঘোড়া যদি বন্ধ হয়ে যায়, যদি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, যদি সেচ কাজ বন্ধ হয়ে যায়, এই দেশে একটা অচল অবস্থা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে সরকার এখন পর্যন্ত একটা স্বস্তির জায়গায় তারা বারবার আশ্বাস দিচ্ছে যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, টেনশনের কোনো কারণ নেই। এই ক্ষেত্রে দোষ আপনি কাকে দেবেন? মানুষ হুজুগেই আসলে এগুলো করছে, যে লম্বা লাইন 2-3 কিলোমিটার ধরে তারা তেল, যার গাড়িতে তেল দরকার 10 লিটার সে দিচ্ছে 50 লিটার, বাইকের দরকার 2 লিটার নিচ্ছে 20 লিটার। তো এই জায়গাটা আসলে মানুষকে আসলে কি আচ্ছা, বলবো? ওইটা আমি একটু পরে বলছি, তার আগে আমার কিছু কথার চলে আসলো, সেটা উত্তর দিতে হবে। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 71-এর মুক্তিযুদ্ধ, এটাকে হয়েছে কি আওয়ামী লীগ শেখ হাসিনা ওয়াজেদ এমনভাবে পারিবারিকীকরণ এবং দলীয়করণ করে ফেলেছিল, যার কারণে তরুণ প্রজন্ম, তাবাস্তমকে আমি তরুণ প্রজন্ম ধরবো, এদের ভিতরে 71-এর মুক্তিযুদ্ধটাকে নিয়ে ভিন্ন মত পোষণ করে যায়। কারণ তারা তো হাসিনার এই 15 বছরের, এদের বয়স তো বাচ্চা মেয়েরা, এদের বয়স তো আর 50 না 60 না। স্বাভাবিক কারণে ওই শেখ হাসিনার এই যে 15 বছরের দুঃশাসন, এই দুঃশাসনে সে তার বাবা মা ভাই বোন আর 7ই মার্চ আর মুক্তিযুদ্ধ সব কিছু যে তার একচেটিয়া আধিপত্য, একচেটিয়া অধিকার এবং পারিবারিক একটা অর্জন কিংবা দলীয় অর্জন বলে যে হাম্বি তাম্বি করার কারণেই কিন্তু আজকে তরুণ প্রজন্মের ভিতরে এই ধরনের ধারণাটা আসছে। যেই ধারণাটা একটু দুঃখজনক, তার কারণ 71-এর মুক্তিযুদ্ধ এটা হচ্ছে ভূখণ্ডের স্বাধীন করার যুদ্ধ, আমাদের সার্বভৌমত্ব ফেরত আনার যুদ্ধ, আমাদের প্রত্যেকের যে দেশ, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে অধিকার, সেই অধিকারটা হরণ হয়ে গেছিল, হরণ হয়ে যাচ্ছিল বিভিন্নভাবে। 52 ভাষা আন্দোলন থেকে, 69-এর গণ অভ্যুত্থান থেকে, তারপরে তো আপনার মুক্তিযুদ্ধটা 71-এর আসলো 72-এ। তো এইখানে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, এই স্পিরিটকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না এবং এটাকে অসম্মানও করা যাবে না। এই মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো আন্দোলন, আপনি এরশাদ বিরোধী আন্দোলন বলেন আর জুলাই আগস্টের অভ্যুত্থানই বলেন, এইটার পরিপূরক হিসেবে আপনি ধরতে পারবেন না। তার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাটা, মুক্তিযুদ্ধটা বাংলাদেশের সাথে হয়েছে পাকিস্তানের, এবং এখানে অনেকেই জড়াই গেছে, পক্ষ বিপক্ষ হয়ে গেছে, একবারে প্রাচ্য পাশ্চাত্য থেকে এশিয়ার সব কিছুর ভিতরে। কিন্তু স্বাভাবিক কারণে এইটাকে ছোট করে দেখার তো কোনো সুযোগই নাই, এবং এইটাকে ইতিহাস, যেমন ধরেন শেখ হাসিনা ওয়াজেদ 7ই মার্চের ভাষণটাকে মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা বলে উনি সংবিধানে সংযোজন করলেন। তো এইটা তো স্বাধীনতার ঘোষণা না। 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হতো, তাহলে 25শে মার্চের গভীর রাতে তো আর যুদ্ধ শুরু হতো না, 8ই মার্চ থেকে কিন্তু যুদ্ধটা শুরু হয়ে যেত। তাহলে এগুলো অতিরঞ্জিত করেছে। স্বাভাবিক কারণে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধটা যথার্থভাবে, অর্থবহভাবে উপলব্ধি করাটা খুব দুষ্কর হয়ে গেছে। তবে আবার ব্যক্তিগত চেতনা, আজকে 71-এর মুক্তিযুদ্ধ ছিল জন্য আমি স্বাধীন বাংলাদেশের কথা ভাবছি, বাংলাদেশের ভালো মন্দের কথা ভাবছি, বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি, এবং বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে। আভ্যন্তরীণ যুদ্ধ আমাদের যেগুলো হয়েছে, আভ্যন্তরীণ রাষ্ট্র সারা পৃথিবীর সব রাষ্ট্রে কিন্তু আছে। আপনি নেপালে যান, আপনি ভুটান তো রাজতন্ত্র, সেটা বাদ দেন, আপনি অন্যান্য দেশে যান, সব জায়গায় দেখবেন যে আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো আছে। এর ভিতরে এরশাদ বিরোধী আন্দোলন, এটা আভ্যন্তরীণ আমাদের ব্যাপার। এখানে আমাদের হচ্ছে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এখন এইখানে শেখ হাসিনা ওয়াজেদ লাগামহীন কর্মকাণ্ড করার কারণে এবং তার মন্ত্রিপরিষদ, তার নির্বাহী আদেশে
যারা এই খুন খারাপিগুলো করলো, এদের বিচার হচ্ছে সময়ের দাবি এবং স্বচ্ছভাবে বিচার করতে হবে। এই নিয়ে বাংলাদেশের কোনো দল বলেন, মত বলেন, ব্যক্তি বলেন, কারোর দ্বিমতের কোনো জায়গা কিন্তু নাই। এখন রাজনীতির নিষিদ্ধর যেটা ব্যাপার, আপনি জামাতে নিষিদ্ধ করছিলেন, প্রতীকটা কেড়ে নিয়েছিলেন, এতে কি হয়েছে? গুপ্তভাবে রাজনীতি করছে, সুপ্তভাবে রাজনীতি করছে, আওয়ামী লীগের ভিতরে থেকে রাজনীতি করছে। রাজনীতি কিন্তু আপনি বন্ধ করতে পারেননি এবং এমন একটা পর্যায়ে আসছে বিএনপির ভেতরে থেকেও রাজনীতি করছে, বাস্তবিক করছে, অস্বীকার করার কিছু নাই। যেটা বাস্তবিক সত্য, ঐতিহাসিক সত্য, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। তারপরে ধরেন আপনার জুলাই আগস্টে সেটা অত্যাচারিত, ধরে আমরা ওপেন রাজনীতি করতাম, গুম হয়েছে, খুন হয়েছে, অপহরণ হয়েছে, নির্যাতন হয়েছে, ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই, এখনো অনেক নাই, জনির অন্তঃসত্ত্বা স্ত্রী তার লাশ পেয়েছে, সানাউল্লাহের বাবুকে সাপের মতো করে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করছে, এগুলোর সম্মুখীন হতে হয়েছে। এই সম্মুখীনগুলো যে হতে হয়েছে, হওয়ার কারণে আমরা এগুলোর সম্মুখীন হয়েছি, আমরা প্রকাশ্যে হয়েছি, প্রকাশ্যে আন্দোলন করেছি। সুপ্ত গুপ্তভাবে জামাত থাকছে, জামাতের ভিতরে সুপ্ত গুপ্ত থাকা অবস্থায় তাদের স্ট্র্যাটেজি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং তারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করাটা এটা তাদের একটা ঐতিহাসিক স্ট্র্যাটেজি, যেহেতু তারা সেই সময় ছিল না। ৭১ মুক্তিযুদ্ধে ভূমিকাটা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। আবার ৮১ আন্দোলন আমরা যেটা করছি, ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা তো দেখেন জামাত ৮৬ নির্বাচনে গেছে, এরশাদ সাহেবের নির্বাচনে জামাত প্রথম কিন্তু সেখানে গেল। তাহলে স্বাভাবিক কারণে জামাতের কাছে এই জুলাই আগস্টের এই অনুভূতিটা আর অভ্যুত্থানের কৃতিত্বটা নিজের পাত্রে নেওয়া ছাড়া এই বাংলাদেশের ইতিহাসে তার কিন্তু আর কোনো পুঁজিও নাই, পার্টিও নাই, এই জামাত বিএনপি সবচাইতে ক্লোজ মিত্র। হ্যাঁ, এই জামাতকে নিয়ে বিএনপি গত এত বছর ধরে রাজনীতি করেছে। অস্বীকার করব না যে জামাতের সাথে নির্বাচনী জোট হচ্ছে, ছিল বিএনপির, এবং 2001 সাল পর্যন্ত ছিল। নির্বাচনে কেন শুধুমাত্র আন্দোলনের জোট ছিল না? খুবই কম না। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এটা তো ধরেন আপনার আওয়ামী লীগ আর জামাত করছে, কিন্তু ভালো করে মনে করে দেখেন। আর 90-এর আগে 88 নির্বাচনে বিএনপি যায় নাই, 86টা তো বিএনপি যায় নাই, আর 86 নির্বাচনে জামাতও গেছে, জাতীয় পার্টি গেছে, এবং হচ্ছে আওয়ামী লীগও গেছে। আচ্ছা, এটা তো ঐতিহাসিকভাবে সত্য। আচ্ছা। আর 90 যখন 91 নির্বাচনটা হলো, সেখানে 2টা মহিলা এমপি নিয়ে তারা হচ্ছে আমাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু তারা এই সমর্থনটা আওয়ামী লীগকে দিলে যে আওয়ামী লীগ সরকার গঠন করতো তা কিন্তু করতে পারতো না, কারণ তাদের যার সিট সংখ্যাটা ছিল। এটাও কিন্তু ইয়ের ব্যাপার, ভাবার এবং বুঝার একটা ব্যাপার আছে। তারপরে এখন এইখানে আপনি নিষিদ্ধর যে ব্যাপারটা, আপনি অপরাধকে নিষিদ্ধ করেন, আপনি জামাতকে দিয়ে আপনি বুঝেন যে জামাতের যারা যুদ্ধ অপরাধীরা তো বেঠিক না, সঠিক, কিন্তু যুদ্ধ অপরাধীর বিচারটা ত্রুটিপূর্ণ ছিল, যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। এ ব্যাপারে অস্বীকার করার কোনো কারণ কিন্তু নাই। তো ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থায় একজনকে যদি ঝুলায় দেয়, পরে এটা যখন এস্টাবলিশড হবে যে ত্রুটিপূর্ণই, তখন আপনি কি তাকে আর ফেরত দিতে পারবেন? তার সন্তানকে মায়ের কাছে এসে গেল। আর লাস্টে আমি একটা বলে নিই, যে স্যার যেটা বললেন, দেখেন চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, রংপুর, কুড়িগ্রাম, এগুলো সব কিন্তু সীমান্ত নিকটবর্তী জেলা, এবং প্রত্যেকটা জায়গায় দেখবে এখানে জামাতের, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোনোদিন জোট হয়নি জামাতের সাথে। এখানে আমরা ত্রিমুখী লড়াই করতাম, আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি, এবং খালেদা জিয়া বলে দিতেন যে এখানে জোট ওপেন করে দাও। বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম, এটা ওপেন ছিল, কোনোদিন জোট হয়নি এখানে। তো এখানে কোনোদিন জোট না হওয়ার কারণে বাংলাদেশের 2টো মাত্র সিট, একটা অলি আহমেদের সিট এবং একটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সিট, এখানে কোনোদিন জোট হয় নাই কখনো। তো জোট না হওয়ার কারণে উন্মুক্ত করে দিত, দল উন্মুক্ত করতে এই কারণে যে একজন যদি তোমাকে দিই, জামাত তখন আওয়ামী লীগকে ভোট পেড়ে দিবে, তাহলে সেটা জিনিসটা অন্যরকম হবে। পরিষ্কার, আপনি এটা এটা নিয়ে বিতর্কটা পরিসংখ্যানই আছে। আপনি যেটা বলেছেন যে ইরানের এক যুদ্ধটা নিয়ে একটু বলে নেই। ইরানের এক যুদ্ধ শুধু কি বলে, ইরানের যুদ্ধ শুধু ইরানের যুদ্ধ না, শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ না, এটা সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। এবং তেলের যেটা ব্যাপার বললেন, এটা আতঙ্কিত হয়ে বিশেষ করে মোটরসাইকেলের যাত্রীরা পাগল হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইয়েতে তেল। আর তেল এখন যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সমস্যাটা কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে। তখন যা আছে 2 মাস 3 মাস 6 মাস আপনি চলতে পারবেন, কিন্তু বাস্তবিক অর্থে বছরের পর বছর আপনি চলতে পারবেন না। তারপরে যে কথাটা আপনি বলবেন যে হরমুজ প্রণালীর মাধ্যমে তেল, যে 2টা দেশ বাদ দিয়ে বাদ বাকিগুলোকে দেওয়া হবে, ওই 2টো দেশ বন্ধ করা হবে, এরকম হলে তো তাহলে সমস্যা সমাধান। অনেক ধন্যবাদ। আমরা একটু আসতে চাই নুসরাত আপনার কাছে। আপনি 5 আগস্টের আগে ধরেন যে কয়েকজন ছাত্র নেতাকে ধরেন তৎকালীন আওয়ামী লীগ সরকার তুলে নিয়ে যায়, তার মধ্যে একমাত্র নারী ছিলেন আপনি, নারী সদস্য। সেই সময় আপনাকে বেশ সক্রিয় ছিলেন, এবং তারপরে কিছুকাল পর অন্তর্বর্তী সরকারের একটা পর্যায়ের পরে আপনাকে আর সক্রিয় দেখা যায় নাই, এবং আজকে এসে আপনারা নারী শক্তি করলেন।
দেখা যায় নাই কেন? এখন কি অবস্থা আরো বেশি প্রতিকূল মনে হচ্ছে নাকি আগেরটাই প্রতিকূল ছিল? মানে যদি একটু বলেন। দেখুন আসলে মানে আমার জন্য অবশ্যই তখন 5ই আগস্টের আগে আমি ছাত্র রাজনীতি করেছি এবং 5ই আগস্টের পরেও জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আগ পর্যন্ত আমি বৈষম্য বিরোধীর অংশ ছিলাম। সেটাও ছাত্রদেরই প্ল্যাটফর্ম, মোটের ওপর বলতে গেলে, যদিও কিছু সিনিয়র পার্সন ছিল কিন্তু মোটের ওপর ওটা ছাত্রদেরই প্ল্যাটফর্ম। আর সেখান থেকে জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে যোগ দেওয়া, প্রত্যেকটা দলে কিছু ইন্ট্রা পার্টি স্ট্রাগল তো থাকেই। আর জাতীয় নাগরিক পার্টি এটা একটা ইনক্লুসিভ মতবাদের ওপরে গঠন হয়েছিল এবং এখানে আপনি বিভিন্ন মতবাদের, বিভিন্ন মতাদর্শের এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে আছে। সেখান থেকে আমি আসলে কখনোই দল থেকে বের হয়ে যাওয়া বা দলে নিষ্ক্রিয় থাকা এরকমটা বিষয়টা না। কিছু সময় যেটা হয়েছে আমি মিডিয়ায় নিষ্ক্রিয় থেকেছি ক্যামেরার সামনে। তার একটা বড় কারণ হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা লম্বা সময় ধরে অমানবিক সাইবার বুলিংয়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এমন না যে এখন আমাকে যেতে হয় না, কিন্তু গত 1 বছর জাতীয় রাজনীতির সাথে থাকার কারণে আরেকটু পোড় খাওয়া টাইপের হয়ে গেছি। এই জন্য এখন একটু সহ্য ক্ষমতাটা বেড়েছে। আগে এতটা, কিছুদিন আগে পর্যন্ত আমার জন্য খুব কঠিন ছিল। বিশেষ করে 5ই আগস্টের আগে আমরা জানতাম যে আমাদেরকে যে যাই বলুক তারা আওয়ামী ল্যাসপেন্সার, কিন্তু 5ই আগস্টের পর এটা আসলে একটা চতুর্মুখী সাইবার বুলিং হয়েছে আমাদের সাথে। আমাদের যখন বলি তখন আমি বলি জুলাইয়ের কম বয়সী নারী অংশগ্রহণকারীরা, যাদের বয়স মনে করেন 17-18 থেকে 30 বা একটু 30-এর ওপরে যারা, এদের সাথে এটা একটা চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছে। সেখান থেকে আমি একটা সময় মিডিয়ার সামনে আমি একটা লম্বা সময় আমি এখানে ছিলাম না, মিডিয়া অ্যাভয়েড করছিলাম। দলের মধ্যে আমি যেহেতু যুগ্ম আহ্বায়ক, তো আমার বেশিরভাগ কাজে আসলে পলিসি নিয়ে থাকে। আর ক্রমাগত ভাইরাল হতে চাওয়া, ক্রমাগত ট্রেন্ডে থাকা, আমি আসলে এই জিনিসটা খুব একটা জরুরিও মনে করি না, খুব একটা পছন্দও করি না। তো এটাকে আসলে ট্রেন্ডে না থাকলে, ফেসবুকে না দেখা গেলে বা টিভিতে না দেখা গেলে, এটা যদি নিষ্ক্রিয় থাকা হয়, আমি এই বাক্যটা অপোজ করি। আমি এই জোটের পরে কিছু কারণ বিবেচনায় আমি কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম, ঘোষণা দিয়ে নিষ্ক্রিয় ছিলাম। তারপরে আমি নির্বাচনকালীন সময়ে পুনর্বিবেচনা ক্রমে আমি আমাদের ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি লিয়াজোর দায়িত্বটা নিই, আমি এবং আলাউদ্দিন ভাই, আমরা দুজন মিলে এটা করেছি। এবং এর আগেও 5ই আগস্টের আগেও আপনি আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, বরাবরই আমি কিন্তু এই সার্কেলের সাথে আমাকেই যোগাযোগটা মেনটেন করতে হয়েছে অনেকাংশে। সিভিল পলিটিক্সের অনেক জায়গাতে এই জায়গায় একটা প্রশ্ন অনেকেই তোলেন, এই টকশোতে বসেও কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলেছেন যে নির্বাচনের আগে এনসিপির জোট যেহেতু জামাতের সাথে হয়ে গেল এবং তখন একটা নারীদেরই একটা বড় অংশ যারা সামনে ছিলেন তাদের বের হয়ে যাওয়া, সেই জায়গায় নুসরাতের থেকে যাওয়া, এবং অনেকেই মনে করে যে এনসিপির সাথে জামাতের ঘনিষ্ঠতা অনেক বেশি, সেটা হওয়ার পেছনে জামাতের প্রভাব অনেক বেশি এবং সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আপনার কি সেটা মনে হয়েছে? দেখুন, এনসিপি তো কোনো মানে একটা হিউম্যান বডি না, এটা তো একটা প্ল্যাটফর্ম। এটা একটা বেঞ্চ, ইটস নট চেয়ার। একটা প্ল্যাটফর্মের ওপরে যদি প্রভাব হয়ে থাকে, একটা অংশে বেশি মানসিকভাবে আছে কি না আমি এটা জানি না, বাট অ্যাজ এ প্ল্যাটফর্ম খুব বেশি আমি এটা বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করতে নারাজ। আর নুসরাত তাবাসসুম থেকে গেলেন কেন, ওই যে বললাম কিছু বিষয় পুনর্বিবেচনা ক্রমে। তার একটা কারণ হচ্ছে এনসিপি হ্যাজ পোটেনশিয়ালিটি। এনসিপির মধ্যে বাংলাদেশের রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সমস্ত ব্যক্তিরা আছে যারা সত্যি সত্যি দেশকে নিয়ে ভাবে, ভালোবাসে এবং জানবাজ। আমি এই মাত্র তো ইতিহাসটা মানে আমাদের জেনারেশনের সরাসরি ইতিহাসের অংশ হওয়াটা তো মাত্র শুরু হয়েছে, এই জার্নিটার আমি অংশ হিসেবে থাকতে চাই। আচ্ছা, সবশেষ প্রশ্ন, যে এই ইলেকশনে জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে, আলাদা আলাদাভাবে বিএনপির পক্ষ থেকে কোনো কোনো জায়গাতে বলা হচ্ছে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার কি মনে হয়েছে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে? আমার মনে হয় সংসদে যে 300 জন আছে তারা এটার উত্তর ভালোভাবে দিতে পারবে যে তারা কিভাবে জিতে গিয়ে ওখানে পৌঁছেছে। তার আচ্ছা, আপনার কাছে কোনো উত্তর নেই এবং কোনো প্রশ্নও নাই আপনার, কারণ যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা কেউ তোলে, এটা আসলে আমি মনে করি যে অনেকগুলো কার্পেটের নিচে চাপা থাকা ধুলাকে উড়িয়ে দেওয়ার মতো একটা বিপদ তৈরি হয়। কারণ প্রত্যেকটা দল থেকেই মানুষ
সংসদে গিয়েছে, যারা সংসদে যায়নি বা যারা সংসদে গেছে তারা যখন ইঞ্জিনিয়ারিং এর কথাটা বলে, আমি মনে করি এই কথাটা বলার সময় প্রমাণ হাতে নিয়ে বলা উচিত প্রত্যেকটা দলের। এবং আমি মনে করি যারা এই অভিযোগটা করে তাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, আর এই প্রমাণগুলো জাতির সামনে উন্মোচিত করা হোক, যেন জাতি সিদ্ধান্ত নিতে পারে যে এই নির্বাচনটা আসলে কেমন ছিল। আচ্ছা, ডক্টর আসিফ জাহান, এই যে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এখন মির্জা আব্বাসের মতো প্রবীণ নেতাকে কেউ কিছু বললেই কি তার মানহানি হয়? আর তার সম্মানহানির জন্য মামলা করাতেই বরং ছোট বিষয়ে বড় পদক্ষেপ হয়ে গেল কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু আগে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা না বলাটা আমার জন্য প্রচণ্ড অন্যায় হবে। আর আমি যেটা দেখলাম যে গতকালকে 7 মার্চের এই ভাষণের এই পরিপ্রেক্ষিতে শেখ তাসনিম আফরোজিমি, ওনাকে বোধহয় আজকে সন্ত্রাস বিরোধী আইনে ওনাকে বোধহয় জেলে পাঠানো হয়েছে বা কোর্টের একটা ইস্যু হয়েছে। আমার মনে হয় যে এটা খুব তীব্র একটা প্রতিবাদ আমাদের এসে করা দরকার, কারণ আমরা এই ধরনের আইনের ব্যবহার এবং সেই আইনের ব্যবহারের প্রেক্ষিতে এ ধরনের একটা ইস্যু, এবং তাসনিম আফরোজিমির মতো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তারা জানেন তার ভূমিকা কী ছিল। উনি একটা মতামত প্রকাশ করেছেন, ওনাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এবং একই সাথে আরও যে দুজনকে ইসে করা হয়েছে, যেটা খুব পরিষ্কার যে তারা, আমরা জানি যে ছাত্রলীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা, সেই নিষিদ্ধ ইস্যুর সাথে যদি তাদের মানে তাদের যদি হচ্ছে কোনো ধরনের মামলা, কোনো ধরনের ইস্যু থাকে, তাদের এগেন্সে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এই যে মানে গ্রেফতার করা হলো এবং আজকে দেখলাম হচ্ছে কোর্ট ইস্যু করা হলো, এই ধরনের ঘটনাগুলো স্পেসিফিক্যালি শুধুমাত্র আপনার মতটা একটা পার্টিকুলার দিকে গেলে এই যে আইডেন্টিফিকেশন বা একভাবে আইডেন্টিফাই করা, যেটা একটা টেন্ডেন্সি আমরা গত বেশ 15-16 বছর দেশে বিপরীত একটা টেন্ডেন্সি যেন আমরা শুরু করে না দিই, এবং এই ঘটনার একটা প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। এটা আমার কাছে মনে হয় জানিয়ে রাখা দায়িত্ব। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঘটনা বললেন, আজকে দুটো ঘটনা ঘটেছে এবং দুইটা ঘটনারই আমার কাছে দুঃখজনক। একটা হচ্ছে যে এই যে মামলা করা বা মামলা ইস্যু করা, এই টেন্ডেন্সিটাকে আমি খুব একটা পছন্দ করি না, কারণ যেইটা একটা পলিটিক্যাল ইস্যু সেটাকে হচ্ছে কি পলিটিক্যালি ডিল করা উচিত। এবং যেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন ধরে এই ধরনের কথা বলেছেন এবং এই ধরনের কথাবার্তাকে আমি মোটেও সমর্থন করছি না। আমি এই ধরনের কথাবার্তাকে যথেষ্ট বিরক্তিকর মনে করি এবং এই ধরনের কথাবার্তা রাজনৈতিক, আমরা মানে পলিটিক্সে যেই পলিটিক্যাল যে ডিসকাশন বা পলিটিক্যাল ইস্যুর ক্ষেত্রে আমি এটাকে ক্ষতিকর মনে করি। তারপরও এইটাকে হচ্ছে গিয়ে সরাসরি, এবং যার মানহানি হয়েছে তারই আসলে মানহানির মামলাটা করা উচিত। অন্য কোনোভাবে ব্যবহার করে সেটা করাটাকে আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো ইস্যু মনে হয় না। কারণ আমরা যেটা দেখেছি যে আমাদের পলিটিক্যাল কালচারটা যেদিকে গিয়েছিল, সেটা থেকে যদি আমরা আস্তে আস্তে উপরে উঠতে চাই, তাহলে এই ধরনের ঘটনা সেটার জন্য খুব একটা গ্রহণযোগ্য কিছু মনে হয় না। সো সেই দিক থেকে মামলা করাটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। আজকে আবার দেখলাম হচ্ছে গিয়ে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এইটার প্রেক্ষিতে আবার যে একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যে উনি জনাব মির্জা আব্বাসকে যেভাবে সম্বোধন করলেন এবং যা বললেন এবং শুরু করলেন হচ্ছে গিয়ে সবার সভ্য হওয়া উচিত, সভ্য ব্যবহার করা উচিত, শেষ করলেন হচ্ছে গিয়ে জনাব মির্জা আব্বাসকে অত্যন্ত আপত্তিকর একটি শব্দ বা বাক্য ব্যবহার করে, এইটাও আমার কাছে প্রচণ্ড আপত্তিকর মনে হয়। কারণ এই ধরনের কার্যক্রম যেটা করে, আমরা একটা কথা বলি যে ন্যাস্টি পলিটিক্সটার একটা ন্যাস্টিনেসটা যখন তৈরি হয় না, আপনি একজনকে এইভাবে আইডেন্টিফাই করেন এবং এটা এখন হচ্ছে গিয়ে সরাসরি গালিগালাজ করা, ইনসাল্ট করা, এই জায়গাটায় চলে গেছে। এবং আপনি যখনই এই ধরনের কোনো একটা কিছু করবেন, তার পাল্টা একটা রিয়াকশন আসবে এবং সেই রিয়াকশনটা খুব দ্রুতই একটা কনফ্রন্টেশনের দিকে যেতে পারে। সো এসেনশিয়ালি আমার কাছে দুই পক্ষেরই বিবেচনাহীন ব্যবহারের একদম প্রকৃত উদাহরণ মনে হয়েছে এটাকে, যে জিনিসটাকে খুব ইজিলি ডিল করা যেত, সেটার দুই পক্ষ এটাকে খুঁচিয়ে খুব বাজে একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেটার সামনে আমরা অনেক পরিবর্তন বা অনেক কিছুর কথা বলছি, এটা কোনো কিছুর ইন্ডিকেশন দেয় না, বরং একটা নেগেটিভ একটা সিস্টেম তৈরি করার একটা ইন্ডিকেশন এটা দেয়। আচ্ছা, আপনাকে আরেকটু ছোট করে যদি জিজ্ঞেস করি যে নেপালের পার্লামেন্ট নির্বাচন হলো, সেখানে নেপালের জেনজিরা বাংলাদেশের ওই 5ই আগস্টের পর নেপালেও একটা অভ্যুত্থান ঘটলো এবং সেখানে সরকারের পতন হলো। সেই সরকার কিন্তু বাংলাদেশের মতো এরকম 15-17 বছরের সরকার ছিল না, সেটা একটা নির্বাচিত সরকার ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের কি কোনো কিছু শেখার দরকার আছে কিনা?
দেখুন, আমি এই নেপালের সাথে বাংলাদেশের এই তুলনা করাটা এবং সেটার সাথে একই সাথে নেপালে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসলো, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বোধহয় আরএসপি, তার সাথে এনসিপির তুলনা করা, এই দুইটা জিনিসই আমার কাছে অযৌক্তিক মনে হয়। দুইটা দেশের কান্ট্রির কনটেক্সট আলাদা। আপনি যদি নেপালের যেটা দেখেন, নেপালের গণ অভ্যুত্থান যেটা হচ্ছে খুব দ্রুত হয়েছে, সেটা মোর হচ্ছে গিয়ে করাপশন রিলেটেড, সেটা মোর হচ্ছে সোশ্যাল মিডিয়া এসে বন্ধ করা, গ্রাফট, এই সকল কারণে খুব দ্রুত 19 জনের প্রাণহানি ঘটেছে, তার ফলে এটা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অত বেশি সরল না। এখানে শুধুমাত্র করাপশনের ইস্যু, এটা শুরু হয়েছে জবের কোটা নিয়ে, কিন্তু পুরো জিনিসটা শেষ পর্যন্ত চলে গেছে একটা রিপ্রেসিভ। আপনি যেটা একটু আগে বললেন যে নেপালের যে সরকার সেটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, এখানকার যে সরকার সেটা একটা কর্তৃত্বপরায়ণ সরকার, এবং সেই সরকার ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে একটা জায়গায় হচ্ছে নিয়ে গেছে। সো আমরা যখন এই দুইটা দেশের মধ্যে কম্পেয়ার করব, তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান ধ্বংসের যে ফল এবং তারপরে সেটাকে বিনির্মাণের করার যে চেষ্টা, সেটাকে হচ্ছে কি আমাদের গুরুত্ব দিতে হবে। এইটা হচ্ছে গিয়ে প্রথমে সেটা। পাপি আপা, জামায়াতের একজন বলেছেন যে তারা ইঞ্জিনিয়ারিং না হলে নির্বাচনে তারা 203টা আসন পেতেন। আপনারা আসলে এতগুলো আসনে পিছিয়ে থাকলেন কিভাবে? আচ্ছা, এখন আমি বলি যে প্রথমে একটু বলতে হবে সাইবার বুলিং এর বিষয়টা। এটা 1.5 বছর যাবত চলছে। ইউনূস গভর্নমেন্ট যেদিন থেকে ক্ষমতায় আসছে, বাংলাদেশের সকল যে দলগুলি আমরা রাজনীতি করছি, এই দলের জামাত ইসলামের মেয়ে বাদ দিয়ে অন্য যে কোনো সুশীল সমাজী বলেন, বিশ্ববিদ্যালয়ের টিচারই বলেন, আমরা বিএনপি বলেন, এনসিপি বলেন, যেই টকশো করুক না কেন, একটা চক্র রীতিমতো দেশি বিদেশি, তারা ফেসবুক থেকে এই সাইবার বুলিং সহ এবং তাদের কমান্ডসগুলো এত নিকৃষ্ট, এত নগ্ন, তাদের রাজনৈতিক বুলির সাথে, রাজনৈতিক স্লোগানের সাথে, রাজনৈতিক বেশভূষার সাথে কমান্ডসগুলো কিন্তু প্রচণ্ড অসামঞ্জস্যপূর্ণ। এবং জামাতের নারীদের সাথেও হয়েছে, এটা ধরে নিয়ে শেষ করেন প্লিজ। কারণ আমি যে জামাতের কয়েকটা মেয়ের সাথে টকশো করছি, আমি আমার কমেন্টসগুলো পড়েছি, তাদেরটা পড়েছি। তো তাদেরটা দেখা যাচ্ছে চাপা এগিয়ে যান, এর মতো হয় না, খুবই ভালো বলেছেন আপনি, এটা আমি পড়ি কমেন্টসগুলো, ঠিক আছে। তো দেখেছি, যেহেতু আমার 2-3টা জামাতের মেয়ের সাথে টক শোতে, বেশি আমি পড়িও নি, হয়ও নাই। তো আমি যেগুলো দেখেছি, এখন আমার কথা হচ্ছে যে আজকে মেয়েদেরকে 1.5 বছর বিশেষ করে ব্যাপকভাবে, এর আগে হয়তো ব্যাপক, এর আগেও হয়নি তা বলবো না, কিন্তু এত জঘন্য আকারে, এত অশালীন মন্তব্য এবং এত দীর্ঘক্ষণ ধরে ব্যক্তি বিশেষে এই সমস্ত বক্তব্যগুলি ধরেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টসে আপনি এটা পেয়েছেন, যেটা নারী, প্রত্যেকটা নারী, যে কোনো নারী জাতি, বর্ণ বৈষম্য, জাত ভেদ, শ্রেণী যাই হোক না কেন, প্রত্যেকের জন্য অপমানজনক। এবং এই টাইপের মানসিকতা পরিহার করা উচিত যারা করে। অনেক মেয়েরাও আছে, তারাও করছে, 2-4টা সীমিত সংখ্যক, আচ্ছা, মানে 99% যদি ছেলে করে তো 1% মেয়ে, তারা এটা বিকৃত রুচি বলে আমি মনে করি। তবে এই রুচিটা পরিহার করা উচিত, না করলে খারাপ বিষয় হয়ে যাবে। মির্জা আব্বাসের গায়ে লাগার বিষয় না, পাটোয়ারি যে আচরণগুলো করছে, এটা একটা শিশুকে যদি বলা হয় পাটোয়ারির আচরণটা সামঞ্জস্যপূর্ণ কিনা, বলবে যে এটা সামঞ্জস্যপূর্ণ আচরণ, পাটোয়ারি না। হাদি যেদিন গুলিবিদ্ধ হলো, সেদিন থেকে পাটোয়ারি এক নাগারে যে শুরু করেছে, আজকের দিন পর্যন্ত পাটোয়ারি বিরামহীনভাবে চলছে। এখন পাটোয়ারি নিয়ন্ত্রণ কর্তাকে, তার লাগামটা কে টেনে ধরবে, এবং তাকে এই শিষ্টাচারটা কে শিখাবে, সেখানের মালিকটাকে, দায়িত্বটা কে নেবে? এখন আমার সম্মানহানি হচ্ছে, আমি গায়ে মাখতেছি না, কিন্তু আমাকে যে ভালোবাসে, পছন্দ করে, তার তো বিরক্ত লাগার মতো। কিন্তু এই জন্য আজকে স্যার যেটা বললেন যে আদালতে যাওয়াটা, আর সেই পাটোয়ারিকে একই পাল্লায় ফেলে দিলেন, এটা ইনজাস্টিস। কাছাকাছি ভোট পেয়েছিলেন, কিন্তু ভোট ব্যাপার কথা না, আচরণটা হচ্ছে বড়। আপনি ভোটের রেশিওতে যদি চিন্তা করেন আর আচরণগত একটা চিন্তা করেন, একটা পার্লামেন্ট মেম্বারের আচরণের তো কিছু নিয়ম কানুন, শিষ্টাচার, আদব কায়দা কিছু আছে। আপনি অনেক কিছুই দেখেন যে অনেক কিছু খারাপ, কিন্তু আমি ওই ভাষায় তো বলতে পারবো না। আমি ভাষাটা তো আমার একটু অন্যভাবে বলতে হবে। এই যে ভাষাগত প্রয়োগের যে ব্যাপারটা, আপনি যদি আমাকে মনে করেন চাঁদাবাজ, তো বারবার আপনি না বলে আশ্রয় নেন, প্রমাণ সাক্ষী দিয়ে আপনি আদালতে চলে যান যে আমি অমুকের কাছ থেকে এতটুকু কোটি টাকা চাঁদা নিছি, তাহলে আপনার বক্তব্যের সত্যতা হবে। কিন্তু বারবার শুধু মির্জা আব্বাস ধৈর্য ধরে আসছে, উনি সম্মানহানি হচ্ছেন কি হচ্ছে না সেটা পরের বিষয়, কিন্তু এটাতে প্রত্যেকেই রাজনৈতিক কর্মী মতেই সম্মানহানি হচ্ছে। এই জন্য এই পাটোয়ারির এই অপরিবর্তনশীল, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। 30 সেকেন্ডে কি কিছু যুক্ত করতে চান নুসরাত? আমি ওইটাই বলবো যে যেহেতু শেষ, সেখান থেকে বলি যে না, আসলে নারীর
আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে নারীদেরকে উঠতে না দেওয়ার ব্যাপারে কোনো মানে কোথাও না কোথাও একটা অদৃশ্য সর্বদলীয় ঐক্যমত আছে, যে সর্বদলীয় একটা ঐক্যমত আছে, এবং শুধু সর্বদলীয় না, মানে সর্বাঙ্গীন একটা ঐক্যমত আছে। আমি 5ই আগস্টের পরে অনেক দেখেছি যে এই লেখা, এবং এটার জন্য আমি হাসিনাকে খুব ভয়াবহভাবে দায়ী করি, যে খুব বাজে একটা এক্সাম্পল সেট করে গেছে নারী রাজনীতিবিদদের জন্য। তো এটা দূর হোক। নারী দিবসে আমরা এখনো শেষ হয়নি, আমরা এখনো বসে আছি। রাজনৈতিক একটা সহনশীল পরিবেশ তৈরি হোক, এবং সামনের বাংলাদেশে নারীরা সমান মর্যাদার নাগরিক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারুক। অনেক ধন্যবাদ দর্শক, আজকে করা আলাপে এই ছিল। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। শুভকামনা সবার জন্য।